নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শেষে অভিষেককে সাপোর্ট করায় দল বিরোধী তকমা। দুই শিক্ষক নেতাকে বহিষ্কার করল তৃণমূল। বিরাট সুখবর, রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ানো হল স্বনির্ভর গোষ্ঠীর টাকা উচ্ছ্বাসে মহিলা মহল। নির্দেশ প্রত্যাহার করল হাইকোর্ট। নবান্নের অদূরেই ধর্ণা করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। হেডফোন আমার নয়, ফের নিজেকে নির্দোষ দাবি আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের। ঠিক যেন জাহির খান। রাজস্থানের কিশোরীর বোলিং অ্যাকশনে মুগ্ধ সচিন তেন্ডুলকর। ভারতকে কোণঠাসা করার চেষ্টা, রং বদলে শেষমেশ পাকিস্তানের হাত ধরল বাংলাদেশ। নেপথ্যে কি কারণ জানুন। অভিষেকের নামে টাকা আদায়, তৃণমূল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার তরুণ তিওয়ারি। জাতিবিদ্বেষী বিজেপিকে ধিক্কার। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুলকালাম, জানুন বিস্তারিত। জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডর। আনসারুল্লাহ ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। আসছে বড়দিন, শীতের পথে কাঁটা বৃষ্টি, দোসর কুয়াশা। বিরাট আপডেট দিল হাওয়া অফিস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। অভিষেক ব্যানার্জির সমর্থনে বারবার সুর চড়িয়েছিলেন তৃণমূলের এমনই দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করে দিল দল। দলবিরোধী কাজের অভিযোগ আনা হল তাদের বিরুদ্ধে। তৃণমূলের দুই শিক্ষক নেতাকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন দলের শিক্ষা সেলের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপরাধ কোথায় বুঝতেই পারলেন না বহিষ্কৃতরা। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েটকুপার সহসভাপতি পদে ছিলেন মণিশঙ্কর মণ্ডল। অন্যদিকে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি পদে ছিলেন প্রীতম হালদার। এদিন এক বিবৃতিতে দলের সমস্ত পদ থেকে তাদের বহিষ্কারের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও অফিসিয়াল নোটিশ হাতে পাননি বলে দাবি মণিশঙ্কর মণ্ডলের। মণিশঙ্কর মণ্ডলের মতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে মুখ খোলা অপরাধ নয়। দল থেকে বহিষ্কৃত হওয়ার খবর মিলতেই এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আপলোড করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছেন, পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার বাড়ানো হল স্বনির্ভর গোষ্ঠীর টাকা। গ্রামীণ জনগণের আর্থিক উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই গোষ্ঠীগুলি যাতে আরও আর্থিকভাবে শক্তিশালী হয় সেই কথাকেই মাথায় রেখে 10 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। শুক্রবার রাজ্যের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। রাজ্যে মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 12,01,000, আর যার দ্বারা 1,21,00,000 পরিবার উপকৃত হয়। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর প্রসারণের জন্য জেলায় জেলায় আয়োজন করা হয় বিভিন্ন মেলার। এমনকি রাজ্যের বাইরেও জাতীয় স্তরেও আয়োজন করা হয় বেশ কিছু মেলা। এর মধ্যে উল্লেখযোগ্য হল গুরুগ্রাম, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি। বিক্রয় বাড়ানোর জন্য কৌশলগতভাবে বিক্রয় কেন্দ্র চালু করেছে রাজ্য। রাজ্যের তরফে ফি বছর 1 কোটিরও বেশি শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। এর সেলাইয়ের কাজও করেন এই গোষ্ঠীর মহিলারা। আগামী দিনে নবান্নের সামনে কোনো ধর্ণা অবস্থান করা যাবে না বলে বৃহস্পতিবার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার নিজের ওই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি ঘোষ। আদালত জানিয়েছে, 22 ডিসেম্বর দুপুর 3টে থেকে 24 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে পারবেন আন্দোলনকারীরা। তবে ধর্ণা মঞ্চে রাতে মহিলাদের রাখা যাবে না। ধর্নাস্থলে সর্বোচ্চ 450 জন উপস্থিত থাকতে পারবেন এবং কর্মসূচি শেষে সর্বোচ্চ 10 জনের প্রতিনিধি দল মুখ্য সচিবকে বা অন্য কোনো আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে। আদায় সহ নানা দাবিতে আগামী 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ অনুমতি না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন যৌথ মঞ্চের নেতৃত্ব। এরপরই বিচারপতি ঘোষের বেঞ্চে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আন্দোলনকারীরা। এরপরই নিজের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্ত সাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দেন বিচারক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেল মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করে ধৃত সিভিক ভলান্টিয়ার তরুণী চিকিৎসককে চিনতই না বলেও জানায় সে। সঞ্জয় আরও দাবি করে, সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটিও তার নয়। শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রুদ্রদ্বার কক্ষে বিচারকের সামনে আত্মপক্ষ সমর্থন করে সে। উপস্থিত ছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা। সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও নিজেকে নির্দোষ বলেই দাবি করে সে। বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করে। ফাঁসানো হচ্ছে বলেও উল্লেখ করেছে সে।
এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের 2 জানুয়ারি। ওই দিন সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শুনবে আদালত। এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে নির্যাতিতার পরিবারের আইনজীবী লিখিত আকারে নিজেদের অবস্থান জানাবেন। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তে এখনো 20 বাঁও জলে সিবিআই। কবে মিলবে সুবিচার? ঘটনার মাস চারেক পরেও সে উত্তর অধরা। বাঁহাতি বল নিয়ে হালকা ছোলে দৌড়ে আসা, ডেলিভারি ঠিক আগে শূন্যে ভেসে ওঠা সেই লাফ, তারপর দর্শনীয় ডেলিভারি। কখনো গতিতে বোকা বানিয়ে ছিটকে দিচ্ছে উইকেট, কখনো বা সুইংয়ের হেরফেরে খোঁচা খেয়ে ব্যাটার বন্দি উইকেটকিপারের জালে। ভারতের নীল জার্সিতে দুহাত ছড়িয়ে সেলিব্রেশন। এই ছবিটা বললে ঠিক কি কার কথা মনে পড়ে? কোনো ক্রিকেট ভক্তই ভুল করবেন না, একসরে বলবেন জাহির খানের কথা। ঠিকই, কিন্তু যদি বলা যায় শুধু প্রাক্তন ভারতীয় পেসার নন, নতুন একজনের জাদুতে মেতেছে নেট দুনিয়া। এমনকি তার ভক্ত হয়ে উঠেছেন খোদ ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরও। জাহির খানও উচ্ছ্বসিত সেই একই ডেলিভারি দেখে। কি এই প্রতিভা! তার নাম সুশীলা মিনা, বয়স মাত্র 12 বছর, বাড়ি রাজস্থান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার বোলিংয়ের ভিডিও। ঠিক যেন জাহির খান, বলের গতিও কম নয়। ঠিকভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে ভারতের ক্রিকেট দলের সম্পদ হয়ে উঠতে পারে, সেই আবেদনও করছেন নেটিজেনরা। এবার তার প্রশংসায় পঞ্চমুখ শচীন তেন্ডুলকর। সুশীলার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, মসৃণ, পরিশ্রমহীন, দেখতেও ভালো লাগছে। সুশীলা মিনার বোলিং অ্যাকশনে জাহির খানের ছায়া আছে। জাহির, তোমারও কি তাই মনে হয় না? শচীনের পোস্ট শেয়ার করে জাহির খানও লিখেছেন, একদম ঠিক বলেছ, সম্পূর্ণ সহমত। ওর বোলিং ধরন দেখে মুগ্ধ হতে হয়। ওকে এখন থেকেই প্রতিশ্রুতিমান মনে হচ্ছে। 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য জাহির খান টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন। শচীন ও জাহির, দুই কিংবদন্তির আশীর্বাদ পেলেন কারো বছরের সুশীলা। গত বৃহস্পতিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বৈঠকে তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার নেতারা একত্রিত হন। তবে এই বৈঠকের আলোচনার কেন্দ্রে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। এই বৈঠক ভারতকে উদ্বেগে ফেলেছে, কারণ ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে। 71 এর যুদ্ধে ভারত নাকি শুধুমাত্র সহযোগী ছিল, এবার ইতিহাস বিকৃতির চেষ্টা বাংলাদেশের। শাহবাজ শরীফ জানিয়েছেন, এখন থেকে বাংলাদেশে পাকিস্তানের পণ্য আগমনের সময় শারীরিক পরীক্ষা করতে হবে না। এছাড়া পাকিস্তানি নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করা হয়েছে। আগে ঢাকার বিমানবন্দরে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি বিশেষ সুরক্ষা ডেস্ক ছিল, যা এখন সরিয়ে নেওয়া হয়েছে। ভিসা প্রক্রিয়াও অনেক সহজ করা হয়েছে। বাংলাদেশের এই পরিবর্তিত অবস্থান ভারত বাংলাদেশ ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। আগে যেখানে বাংলাদেশ সীমান্তে ভারতের নজরদারি ছিল কম, সেখানে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতা সন্ত্রাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করতে পারে। তৃণমূল থেকে বহিষ্কৃত, তোলাবাজির অভিযোগে তরুণ তিওয়ারিকে এবার গ্রেপ্তার করল পোস্তা থানার পুলিশ। আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হবে। এটা দলের জিরো টলারেন্স নীতি, বললেন কুণাল ঘোষ। ঘটনাটি হল যখন তৃণমূলের যুব সংগঠনের সভাপতি পদে ছিলেন তরুণ। তার বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন বড়বাজারের এক ব্যবসায়ী। অভিযোগ, পুরনো একটি সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নাম করে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন তরুণ। তোলাবাজি অভিযোগে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। আজ শুক্রবার তরুণকে বহিষ্কার করেছে যুব তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে সংগঠনের সভাপনেত্রী সাইনি ঘোষ লিখেছেন, আমাদের দল তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস দুর্নীতি ও দলবিরোধী কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলে। আমরা বাংলার মা, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ। এরপর গ্রেপ্তার করা হল তোলাবাজিতে অভিযুক্তকে। ভারতের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক উঠেছে। এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, সমালোচকরা দাবি করছেন যে বিজেপি সরকারের এই পরিকল্পিত পদক্ষেপ দেশের সাংবিধানিক নীতিগুলিকে ধ্বংস করার চেষ্টার অংশ, যা জাতির ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতের সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, একটি জাতি গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন যেখানে ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সমস্ত শ্রেণী, বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে একত্রে বাস করতে পারে। বিজেপি নেতাদের অশোভন মন্তব্য শুধু বাবা সাহেবের প্রতি অপমান নয়, এটি ভারতীয় সংবিধান রচনাকারী কমিটি এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটি আক্রমণও বলে মনে করছেন সমর্থকরা। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে 23 ডিসেম্বর সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে একযোগে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। এই সমাবেশে 2টা থেকে 3টা পর্যন্ত নাগরিকরা একত্রিত হয়ে বিজেপির জাতিবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন।
ভারতকে রক্তাক্ত করার ছক আনসারুল্লাহ বাংলা টিমের এবিটি। বুধবার রাজ্য ও অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির 2 সদস্য। জেরায় ধৃতরা জানায় তাদের নিশানা ছিল শিলিগুড়ি করিডর। ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত হেনে গোটা ভারত উত্তপ্ত করার ছক কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লাহ। এবার তাদের ষড়যন্ত্র ফাঁস করল রাজ্য পুলিশ। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বড়দিনের আগে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। শীতের প্রধান বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি, সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 5 জেলাতেও। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কোথাও কোথাও বিপজ্জনকভাবে 50 মিটারেও নেমে আসতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। 24 পরগনা, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। সামনের সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।